17 মাস বাংলাদেশের রাজনীতিতে 17 মাস মানে একটা যুগ। দীর্ঘ নীরবতা ভেঙে সামনে আসবেন শেখ হাসিনা, এমনটাই আশা করছিলেন দলের নেতাকর্মীরা। 23 জানুয়ারি 2026, স্থান ভারতের নয়াদিল্লি। কূটনৈতিক এই শহরের এক গুরুত্বপূর্ণ স্থাপনা, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া। ঘর ভর্তি আন্তর্জাতিক সাংবাদিক, কূটনীতিক, বিশ্লেষক। আলোচনার শিরোনাম সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন, বাংলাদেশে আসলে কি হচ্ছে? আর এটিই ছিল 2024 সালের 5 আগস্টের পর ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন। কিন্তু সবার অপেক্ষা ছিল একটি কণ্ঠের জন্য, একটি কণ্ঠ যাকে গত 17 মাস ধরে কেউ প্রকাশ্যে শোনেনি। হঠাৎ অডিও চালু হয়। বাংলাদেশ আজ এক গভীর অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে। মুহূর্তেই মিলনায়তন নিস্তব্ধ, চিরচেনা কণ্ঠস্বর। 17 মাস পর এই প্রথম কোনো আনুষ্ঠানিক বা জনসম্মুখে শোনা গেল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্য। তিনি মঞ্চে বা ক্যামেরায় ছিলেন না, শুধু ছিল তার অডিও বার্তা। My beloved countrymen, this is Sheikh Hasina speaking. মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হক চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়াও অনলাইনে যুক্ত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভরা মিলনায়তনে দেশি বিদেশি সাংবাদিকদের ভিড়। শেখ হাসিনা নিজে সেখানে না থেকেও পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা বর্তমান বাংলাদেশকে আঁকেন এক অন্ধকার চিত্রে। তার ভাষায়, বাংলাদেশ এখন সন্ত্রাস, নৈরাজ্য এবং গণতন্ত্রের নির্বাসনে নিমজ্জিত। তিনি সরাসরি আক্রমণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে। তাকে আখ্যা দেন অবৈধ এবং বিদেশি স্বার্থে পরিচালিত পুতুল সরকার হিসেবে। To overthrow the foreign serving puppet regime of this national enemy. সেই অডিও বার্তায় তার কণ্ঠে ছিল ক্ষোভ, হতাশা এবং প্রত্যাবর্তনের দৃঢ় সংকল্প। তিনি দাবি করেন 2024 সালের 5 আগস্ট তাকে একটি সুনিপুণ সাজানো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। সেই দিনটিকে তিনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পতনের দিন হিসেবে তুলে ধরেন। তার কথায়, সেই দিন থেকেই দেশ প্রবেশ করেছে সন্ত্রাসের যুগে। On August 5th, 2024, from that day forward, the nation has been plunged into an age of terror, merciless, relentless, and suffocating. বক্তব্যে একের পর এক অভিযোগ তুলে ধরেন তিনি। বলেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, রাজধানী থেকে গ্রাম সবখানেই লুটপাট, চাঁদাবাজি, দলবদ্ধ সহিংসতা চলছে। জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই, নারী ও সংখ্যালঘুদের উপর হামলা লাগামহীন। মানবাধিকার ধ্বংস হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিভে গেছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক অভিযোগ ছিল না, এটি ছিল একটি আবেগী বর্ণনা, যেখানে তিনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান সবকিছুকে বর্তমান সংকটের সঙ্গে যুক্ত করেন। তিনি বর্তমান পরিস্থিতিকে জাতির অস্তিত্বের লড়াই হিসেবে উপস্থাপন করেন। এরপর আসে বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, 5 দফা দাবি। এই 5 দফাকে তিনি বাংলাদেশের আরোগ্য পরিকল্পনা বলে আখ্যা দেন। অর্থাৎ তার মতে বাংলাদেশ এখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আর এই 5 দফাই সেই রোগের চিকিৎসা। প্রথম দাবিতেই তিনি সরাসরি আঘাত করেন বর্তমান প্রশাসনের বৈধতায়। তিনি বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে অপসারণ করতে হবে। তার মতে, এই সরকার বহাল থাকলে বাংলাদেশে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দ্বিতীয় দাবিতে তিনি বলেন, সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে। অর্থনৈতিক পুনরুদ্ধার, নাগরিক সেবা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য একটি অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। তৃতীয় দাবিতে তিনি তুলে ধরেন সংখ্যালঘু, নারী এবং দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তার প্রশ্ন। তিনি কঠোর ও অটল গ্যারান্টি চান। এই অংশে তার বক্তব্য আরও আবেগী হয়ে ওঠে, কারণ নারীর উপর সহিংসতার বিষয়টি তিনি বারবার উল্লেখ করেন। চতুর্থ দফায় তিনি বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিরোধীদের বিরুদ্ধে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি তোলেন। তার ভাষায়, বিচার বিভাগকে আবার মর্যাদাপূর্ণ এবং নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। পঞ্চম ও শেষ দাবিতে তিনি বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যান। গত 1 বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায়
জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান তিনি। এটি ছিল একটি আন্তর্জাতিকীকরণের কৌশল, যা সরাসরি বর্তমান সরকারের উপর বৈশ্বিক চাপ তৈরির চেষ্টা। এই 5 দফা ছিল শুধু রাজনৈতিক দাবি নয়, এটি একটি বিকল্প রাজনৈতিক রোডম্যাপ যা সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে। বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত এবং রাজনৈতিক আক্রমণ। শেখ হাসিনা দাবি করেন, বর্তমান প্রশাসন জনগণের কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হয়েছে, দেশকে হুমকির মুখে ঠেলে বিদেশি শক্তির স্বার্থ রক্ষা করছে। তার ভাষায়, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সংবিধান ধ্বংসের পথে। একই সঙ্গে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে একটি স্পষ্ট আহ্বান জানান, মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি বলেন, শহীদদের রক্তে লেখা সংবিধান পুনরুদ্ধার করতে হবে। শেখ হাসিনা আবারও আওয়ামী লীগকে বাংলাদেশের একমাত্র বৈধ গণতান্ত্রিক ঐতিহ্যের ধারক হিসেবে তুলে ধরেন। তার বক্তব্যে আওয়ামী লীগকে ইতিহাস, সংস্কৃতি এবং গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থাপন করা হয়। তার দাবি, জনগণের সহায়তায় দলটি আবার ছিনিয়ে নেওয়া সমৃদ্ধ দেশ ফিরিয়ে আনবে। সামনে 12 ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচন। এই বক্তব্যের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে, নেতৃত্ব নির্বাসনে, মাঠে রাজনৈতিক অস্থিরতা। ঠিক এই মুহূর্তে দিল্লিতে বিদেশি সাংবাদিকদের সামনে এই অডিও বার্তা একটি স্পষ্ট বার্তা দেয়, শেখ হাসিনা এখনও রাজনৈতিক খেলায় সক্রিয়। অডিও বার্তা ছিল একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা, অন্যদিকে দলের নেতাকর্মীদের পুনরুজ্জীবিত করার আহ্বান। এটি ছিল নির্বাসন থেকে রাজনৈতিক কামব্যাকের একটি কৌশলগত ঘোষণা। প্রশ্ন হলো, এই কণ্ঠ কি বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে পারবে, নাকি এটি থাকবে নির্বাসিত এক নেত্রীর প্রতিধ্বনি? উত্তর এখনো অজানা। কিন্তু 23 জানুয়ারি নয়াদিল্লিতে শোনা সেই অডিও বার্তায় একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতির লড়াই এখন শুধু ঢাকার রাজপথে নয়, দিল্লির কূটনৈতিক হলরুমেও, জাতিসংঘের করিডোরেও, আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন কি হবে, এটা গতকাল আমি একটা আলোচনা আপনাদেরকে বলেছি এবং আমি আবারও একটু ছোট্ট করে রিপিট করি যে এই নির্বাচন 14, 18 এবং 24-এর নির্বাচনের পরে বাংলাদেশের কপালে যা এসছে তার চেয়ে আরো বড় দুর্গতি বহু শনি নেমে আসবে 26-এর নির্বাচন। এটা বিষয়টা যে আওয়ামী লীগ বিহীন, আওয়ামী লীগের স্বার্থ তা না। বিষয়টা হচ্ছে একটা বড় জনগোষ্ঠীকে বাদ রাখা। এই বাদ রাখার কাজটা আওয়ামী লীগ করেছিল, বাংলাদেশের কপালে দুর্গতি নেমে এসছে। এখন এই বাদ রাখার কাজটা বিএনপি এবং জামাতে ইসলামী ডক্টর ইউনূস করছে। সেটা আরো মহাপ্রলয় আসবে আমাদের এই জাতির সামনে, এবং আওয়ামী লীগ বিহীন এই নির্বাচন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। এটা নিয়ে কোনো তর্ক নাই, কোনো বিতর্কের কোনো জায়গা নেই। আপনি যতই বোঝান ফেসিবাদ, মাফিয়া টিম, আওয়ামী লীগ রাজনৈতিক দল না, হ্যান না তেন না, এগুলো হচ্ছে আওয়ামী লীগের ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিতেন। কালকে মজা করে আমার এক ছোট ভাই বলছিল, ওই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের একটা বিষয় সামনে এলো, তখন বললো যেহেতু ওবায়দুল কাদেরের পিছ ফেলাই গেছে, মানে ওবায়দুল কাদেরের যে ইমেজ ছিল বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়, এখন শফিকুল আলম সেই জায়গাটা পূর্ণ করেছেন। জাস্ট দুইটা ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, কর্মকাণ্ড সব একই রকম। সেই সময় আমাদের সামনে খবর যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে, জানতেন বিশ্লেষণ না, খুব দায়িত্বশীল জায়গার বিশ্লেষণ। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। 2014 সাল থেকে একাধারে 3টি বিতর্কিত নির্বাচনের পর আবারও সব দলের অংশগ্রহণ ছাড়া আসন্ন নির্বাচনটি শেষ পর্যন্ত কতটা অংশগ্রহণমূলক হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশে পরপর 3টি বিতর্কিত নির্বাচনের মধ্যে 2014 আর 24 সালে বিএনপি ও জামাত অংশ না নেয় একতরফা নির্বাচন হয়েছিল। আর 18 সালের নির্বাচনকে সমালোচকরা বলে থাকেন রাতের ভোট। সমালোচকরা কেন, ঠান্ডা মাথায় আওয়ামী লীগও দুঃস্বপ্ন দেখে মনে হয় 18 সালে ভোটটা নিতে। কামটা কি করলাম আমি? আসন্ন নির্বাচনও সব দলে অংশগ্রহণ হচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে অংশ নিতে পারছে না ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবং তাদের জোটের শরিক মিত্র দলগুলোর কয়েকটি। এই নির্বাচনে মূলত অংশ নিচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, বিশেষ করে 2014 এবং 24 সালে ভোটে অংশ না নেওয়া আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামাত।
আমরা সবসময় বলি যে আগে তোমরা খাইছো, এখন আমরা খাবো। দেশটা হচ্ছে এই পর্যায়ে গেছে। ক্ষমতাযুক্ত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও বাতিল করে দিয়েছে। এই অবস্থায় দলটির ভোটে অংশ নিতে না পারলেও বিতর্কের কিছু নেই বলে মনে করেন আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো, যেটা আওয়ামী লীগ বলতো 24 সালে বা তার আগে। তাদের দৃষ্টিতে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে। কেমনে হবে জানি না, সারা দেশে কোথাও ভোটের কোনো ছাপ বা আমেজ নাই। 26-এর নির্বাচনটি ভবিষ্যতে কারো কারো কাছে একতরফা হিসেবে মূল্যায়ন হবে। তবে জাতীয় নির্বাচনকে এবার প্রতিদ্বন্দ্বিতায় থাকা দুই জোটের নেতারা মনে করেন সর্বস্তরের ভোটার, বৈধ দল ও প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করলে হবে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন। আমার এক ছোট ভাই কুষ্টিয়া গেছে কালকে। কুষ্টিয়া যাওয়ার পথে সে ঘাটে ঘাটে থেমেছে। সে মহাখালী বাস স্ট্যান্ড থেকে শুরু করে তার নিজের অফিস থেকে পরে বাইকে গেছে। সে বাসের টিকিট না পেয়ে বাইকে গেছে এবং বাইকে যেতে যেতে সে মানিকগঞ্জে থেমেছে, পাটুরিয়া ঘাটে থেমেছে, এরপর পার হয়ে আবার চা স্টলে বিভিন্ন জায়গায় থেমেছে এবং ওকে রাত 2 রাতে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে, ভাইয়া এইভাবে আমি এসছি, আমার থামার মূল উদ্দেশ্য হলো মানুষের কাছ থেকে শোনা। বিএনপির মানুষের সঙ্গেও কথা হয়েছে, বললো যে ভোট দেওয়ার আগ্রহ বিএনপির মানুষ যেন ফিল করছে না। কেন করছে না? 24 সালে আওয়ামী লীগের অনেক মানুষ যে কারণে ভোট দিতে চায়নি, যে এই নির্বাচনে আওয়ামী লীগ নাই, আমি তো জানি বিএনপি পাস করবে, ভোট দিতে গিয়ে কি করব। এই হচ্ছে মানুষের সেন্টিমেন্ট। ফলে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন কি অশ্বডিম্ব প্রসব হবে, এটা বোধহয় বোঝার অপেক্ষা রাখে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।